আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আমরা সম্প্রতি আমাদের গ্রিন পার্টির সহস্রাধিক পেজ গ্রুপে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ করছি এবং নানান রকমের অসঙ্গতির বিরুদ্ধে কথা বলছি। সেই কথা বলার ধারাবাহিকতার সূত্র ধরে এখন আমরা এসেছি একটি পেজ থেকে কথা বলতে, সেটা হচ্ছে শিক্ষা বিষয়ক গবেষণা ইউনিট। এটা কথা বলছি। তো আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গ্রিন পার্টির মহাসচিব এম মাসুদ, স্বাগত সকলকে। আছেন আল মুকিত, রাজনৈতিক বিশ্লেষক, এবং সে সাথে আছেন নারীনেত্রী, গ্রিন পার্টির গবেষণা ইউনিটের সমন্বয়ক এলিজা রহমান। দর্শকদের শুভেচ্ছা জানান। শুরু করবো। তো গ্রিন পার্টি আসলে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে, কেননা যখন আমরা দেখলাম বাংলাদেশে একটি সত্যিকারের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিকে মানুষ ব্যবহার করছে এবং দেশের মানুষের স্বার্থে সেগুলো যাচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোট হচ্ছে না বা মানুষ দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, মেধাবীরা চাকরি পাচ্ছে না, সেই সাথে দেখা যাচ্ছে স্বজনপ্রীতি এবং কালো টাকা পেশি নির্ভর নির্বাচন হয়ে যাচ্ছে, সব কিছু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সেই মুহূর্তে গ্রিন পার্টি আত্মপ্রকাশ করেছে আজ থেকে 7 বছর আগে। তো যাই হোক, আমাদের রাজনীতির অভিজ্ঞতা আরও আছে। আমরা গ্রিন পার্টির হাত ধরে বাংলাদেশের মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সম্প্রতি আমাদের গ্রিন পার্টির মহাসচিব ডক্টর মশিউর রহমান মারা যাওয়ার পরে কিছুটা একা হয়ে গিয়েছিলাম, আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই সেই জায়গাটা পূরণ করেছেন মহাসচিব, রাজনৈতিক বিশ্লেষক বিবেক বিডি, মানে বিবেক কি, মানুষের বিবেককে জাগ্রত করার জন্য ওনার যে ফেসবুক আইডি, তার নাম বিবেক বিডি, এম মাসুদ। আমি আজকের এই আলোচনার বিষয়টা তুলেছি শিক্ষাঙ্গনে অস্থিরতা, এবং সেই সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন প্রসঙ্গত কারণেই আজকের আলোচনাটা সঞ্চালনা করবেন এম মাসুদ, গ্রিন পার্টির মহাসচিব। জি, আপনি শুরু করবেন। স্বাগত সকলকে, সবার উপর শান্তি বর্ষিত। আমি এম মাসুদ। তো আজকে আসলে আমাদের আলোচ্য যে বিষয়, সেই বিষয় হচ্ছে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি এবং অস্থিরতা। এই বিষয়ে আমাদের মাঝে আমাদের অতিথি বৃন্দ অবস্থান করেছেন ইতিমধ্যে, এবং আমরা আসলে সবাই একই এই ভূখণ্ডের বাসিন্দা। তো আমাদের আসলে সকলেরই চিন্তা বা ভাবনা অনেকটা একই রকম, কিন্তু আমরা যখন প্রকাশ করি এক একজনের মতো হয়ে যায়, এবং সেটা আসলে অনেক ক্ষেত্রে আমাদের অজান্তেই দেখা গেছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। কিন্তু আসলে আমরা সবাই মানবিক এবং সবাই খুব চমৎকারভাবে মনুষ্যত্বের চর্চার মধ্যে আবদ্ধ। তো যাই হোক, এখন আমাদের মাঝে প্রথমত আমি আসলে এই বিষয় নিয়ে অস্থিরতা, তো আমাদের মনে অনেক অস্থিরতা। আমরা মনে করি যে আমাদের সন্তানেরা যারা লেখাপড়া করছে তারা একটা ক্ষমতার স্বাদ পাচ্ছে, পাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমি মনে করি যে লেখাপড়া শেষ করে অবশ্যই যাদের ইচ্ছে রাজনীতি করবে, কিন্তু এখনই যদি 5ই আগস্টের সূত্র ধরে ছাত্ররা এখন রাজনীতি করতে চায়, রাজনৈতিক দল করতে চায়, সেই কারণে হয়তো ক্ষমতার একটা ভাগাভাগি শুরু হয়েছে। সেই ভাগাভাগির রেস ধরে এখন ছাত্রদের মধ্যে কুয়েট বলেন, খুলনা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় একটা গণ্ডগোল শুরু হয়ে গেছে। তো সেই গণ্ডগোলটা বিস্তারিত ব্যাখ্যায় আমরা যাব না, আপাতত আমরা একটু ক্লু খোঁজার চেষ্টা করবো। রাজনৈতিক বিশ্লেষক আল মুকিত, আপনি কি বলবেন? ধন্যবাদ। গ্রিন পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব, উপস্থিত জনতা, সবাইকে স্বাগতম। আসলে আমাদের শিক্ষাঙ্গনে যে অস্থিতিশীল এবং এই হানাহানি, এটা দেখে আমি ব্যথিত। আচ্ছা, কারণ এটা ধরে একটু পূর্বে কথাগুলো আমাদের বলতে হয়। সেটা হচ্ছে আমরা 5ই আগস্টের আগে একত্র কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আন্দোলন করলাম রাস্তায় থেকে দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদ সরকারকে সরানোর জন্য। তখন কোনো শিবির ছিল না, ছাত্র ছিল না, সবাই আমরা একত্র কাজ করছি। আজ 5ই আগস্টের পরে 6 মাস 7 মাস না যাইতে, 8 মাস না যাইতে আজকে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল কেন? আজকে ছাত্রদল
আপনার সাংবাদিক সম্মেলন করতেছে যে শিবির অন্ধকারে রাজনীতি করে ভিতর থেকে এটা করতেছে, আর ছাত্ররা বলতেছে ছাত্রদল এটা করতেছে। আমরা এটা কাম্য না। আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি আন্দোলন সংগ্রাম করে। আমরা সবাইকে কাজ মিলিয়ে এই অস্থিরতা করলে তৃতীয় পক্ষে একটা শক্তি নিব, সুযোগ নিব। তো আমরা চাবো মানে হ্যাঁ, রাজনীতি কিভাবে করবে, কেউ লুকায় করতেছে, কেউ এটাও কাম্য না। রাজনীতি করতে হবে, যদি রাজনীতি একজনকে করতে দেয় অর্জনকেও করতে দিতে হবে। ডিসিকে এর একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। হয় রাজনীতিতে থাকবো না, কারো থাকবে না। আজকে বিএনপি ছাত্র দলে যে কলাম যে ওরা নাকি লুকায় প্রসপেক্টাস দিচ্ছে, কেন ছাত্র দল করতে পারবে না, তাদের অভিযোগ এটা। আসলে যদি এটা করে থাকে এটা মহা অন্যায়, এটা আমরা জানি না। ওইখানকার স্পটের খবরকে আমরা এটা জানি না, ওইখানকার অবস্থা। আর যদি শিবির করতে পারে, সাধারণ ছাত্ররা করতে, ছাত্র দল করতে পারবে। যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ সাময়িকভাবে নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নাই বলে চলে, কিন্তু এরা নিষিদ্ধ হ্যাঁ, কুয়েটে। কিন্তু আমরা যতটুকু শুনতে পারলাম কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কিন্তু লুকাই কিছু ছাত্ররা কাজ করতেছে। ছাত্রদের এখানে একটা প্রশ্ন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে নাকি ছাত্র রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ? কারণ ছাত্র রাজনীতি তো ছাত্র রাজনীতি কর্মকাণ্ড ওই ইউনিভার্সিটি নিষিদ্ধ, ওই ইউনিভার্সিটি হ্যাঁ, ওই ক্যাম্পাসে করা যাবে না। আচ্ছা, এটা করার জন্যই ছাত্র দলকে সাময়িক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটা আগে থেকেই ছিল। বুয়েটেও একটু আলাদা ছিল, হ্যাঁ। তো এটা ছাত্র দলের উপর হামলা করতে শুনলাম, কিন্তু ছাত্র দলের অভিযোগ হচ্ছে শিবির ওরা লুকাই করতে পারে, আমরা করতে পারবো না, এটা নিয়ে যেটুকু শুনলাম। কিন্তু এটা যদি হয় এটা অন্যায় আমি মনে করবো, কারণ আপনি এক দলকে করতে দেবেন আরেক তা না। এই শিবির, এই ছাত্র দল, এই ছাত্র ফেডারেশন, আমরা সব মিলেই আওয়ামী লীগ দূষককে সরাইছি 5 তারিখের আগে। আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন করছি, মারি খেয়েছি, রাস্তায় ছিলাম। আমাদের একটু আগে যাই রাজু ভাই, গত 23 সালে জুন মাসে আমরা যখন গণতন্ত্র মঞ্চ উত্তরবঙ্গে যখন আমরা একটা ভোটের অধিকার ফিরে জন্য, গণতন্ত্র ফিরে আনার জন্য রুট মার্চ করলাম, সেই রুট মার্চে এই ছাত্রলীগ আমার টাঙ্গাইলে বাসাইলে হামলা করলো, বাধা দিল। সিরাজগঞ্জে রাতে রইলাম, সকল হোটেল বন্ধ করে দিল, আমাদের হোটেলে থাকতে দিল না। এবং বগুড়াতে ছাত্রলীগ ইচ্ছা রকম আমাদের পিটাইল। আচ্ছা, রাত্রিবেলায়। আমরা তো আন্দোলন সংগ্রামী ছিলাম, আমরা কি আন্দোলন করি নাই? ভাসানী থেকে গণতন্ত্র মঞ্চ, তো আন্দোলন সংগ্রামে থাকছে। আমরা তো ক্ষমতার জন্য এত চিন্তা করিনি, আন্দোলন করছি। এখন সিনিয়ররা আছে যেভাবে দিয়েছে চলে থাক, এটাও যারা আছে বৈষম্য, এটাও তাদের বুঝতে হবে। সবাইকে নিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হবে। এখন এরা শুধু বিএনপি কে দোষ দেবে তাহলে চলবে না। আমার কথা, সকল দলকে ধৈর্য ধারণ করে সুন্দর একটা ডিসিশনে আসতে হবে। তো মোটামুটি এটাই আমার কথা। খুবই আসলে চমৎকার, বিভিন্ন রকমের ভাবে বিভিন্ন বিষয়কে উত্থাপন করেছে। আসলে রাজনীতি এমনই একটা বিষয় যেটা আসলে আন্দোলন সংগ্রাম, বিদ্রোহ, বিস্ফোরণ বা মিছিল মিটিং এগুলা আলাদা বিষয়, আর রাজনীতি অন্যরকম বিষয়। এখন রাজনীতি করবে কে? যার যোগ্যতা আছে, যে জনপ্রতিনিধিত্ব করে, সেই আসলে রাজনীতি। এখন আমরা আসলে সবাই নিজেকে রাজনীতিবিদ মনে করছি, কিন্তু রাজনীতি সবাই করছি না। আসলে আমরা রাজনীতির লেবাসে বিভিন্ন রকমের দুষ্টনৈতিক প্রক্রিয়া বা ব্যবস্থাপনার মধ্যে পড়ে যাচ্ছি কিনা, সেটাও আমাদের ভাবনার বিষয়। তো এখানে আসলে ভাই, এখানে রাজনৈতিক পরিচয় অনেকে আবার কিছু ফায়দাও লুটে দিতেছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, বলেন। জি, তো আসলে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন দিক দিয়ে আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে। এটা আসলে বহুমাত্রিক বিশ্লেষণের একটা বিষয়। রাজনীতি এমনই একটা বিষয় যেটা আসলে পৃথিবীর সমস্ত শ্রমকর্ম পেশার প্রতিনিধিত্ব করে, কর্তৃত্ব করে এবং নিয়ন্ত্রণ করে, যেটা আসলে নির্দিষ্ট একটা পরিকল্পনা, যেটার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সর্বদাই বিচরণ করে এবং যেটা প্রতি মুহূর্তে আধুনিকায়ন করা সম্ভব। তাহলে আসলে আমাদের ছাত্ররা এখন তাদের যে যেমন জাকসু নির্বাচন বা ছাত্র সংসদের নির্বাচন, এইগুলো দাবি দেওয়ার চেয়ে বেশি বেশি করে দাবি দেওয়া নির্বাচনমুখী হচ্ছে, রাজনৈতিক দল করতে চাচ্ছে। মানে এরা কি এখন স্বার্থত্ব থেকে মানে অভিভাবকত্ব চলে আসছে কিনা? মানে ওরা কি এখন ক্ষমতার লোভে পড়ে গেল? সেই বিষয়ে আপনি বিস্তারিত আরো সুন্দরভাবে প্রতীয়মান করতে পারেন, আপনি করেন অথবা পর্যায়ক্রমে করবেন। এখন আমাদের নারী নেত্রী জনাব এলিজা রহমান, উনি আসলে বিভিন্ন বিষয়ে আলোকপাত করবেন। বিভিন্ন বিষয় আজকের বিষয়ে আলোকপাত করবেন। শিক্ষাঙ্গনের ছাত্র রাজনীতি,
শিক্ষাঙ্গনের অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি এবং অস্থিরতা এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আপনি ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম। গ্রিন পার্টি আজকে এই গবেষণা এই পেজ থেকে আজকে আমাদের এই আলোচনা, আজকের এই আলোচনা আমাদের আমাদের মূলে আছেন আমাদের গ্রিন পার্টি সম্মানিত চেয়ারম্যান রাজু আহমেদ খান, সঞ্চালনায় আছেন মহাসচিব মহাসচিব আমাদের মাসুদ ভাই। তো আসলে শুরু থেকে একটা কথা বলা যায়, তো আমরা আসলে শুরুতে একটা জিনিস মানে আমাদের মনে আছে কিনা জানি না, যে মানে যখন 5ই আগস্টের পরে যখন ছাত্ররা শিক্ষকদের বিভিন্ন জায়গায় লাঞ্ছিত করলো, তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে আওয়ামী নামদারি বা বিভিন্ন ভাবে বলে তাদেরকে মানে তখন তাদের পদ থেকে তাদেরকে সরানো হলো, সেই সময়ে আসলে আমরা তখন মনে করেছিলাম যে এই জিনিসটা ছাত্ররা হয়তো বা বাড়াবাড়ি করছে। তবে সেক্ষেত্রে বাড়াবাড়ি আসলে তারা তখন করেনি, কারণ ছাত্ররা তো মানে বেশিরভাগই এটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা এই কাজটা করেছে, স্কুল লেভেলে এগুলি কম করেছে। অর্থাৎ যেহেতু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা তাদের শিক্ষকদেরকে বিভিন্ন জায়গায় পদ থেকে অপসারণ করেছে, তার মানে তাদের অবশ্যই সেখানে অনেক ধরনের ত্রুটি ছিল। সেই ত্রুটি ছিলটা এ কারণেই বলা যায় যে খুলনা বিশ্ববিদ্যালয় যেখান থেকে এটার সূত্রপাত, তো সেখানে কিন্তু এটার যে উপাচার্য ওনাকে কিন্তু বরঞ্চ তারা আবার ছেলেরা যে বা মানে শিক্ষার্থীরা যে বললো যে স্যার আমরা চাই আপনি এখানে থাকবেন, আপনাকে আমরা চাই যে আপনি এখান থেকে সরবেন না। তো দেখা গেছে যে খুলনায় সেক্ষেত্রে ভিন্ন পরিস্থিতি আমরা দেখেছিলাম। তখন মনে আছে কিনা জানি না, এটা আসলে আপনাদের মানে মনে করিয়ে দিলাম আমি, অথবা আমার তথ্য জানি। হ্যাঁ, তো সেই হিসেবে এখন আমাদের মাঝে সেই হিসেবে আমি বলতেছি যে খুলনার যে পরিস্থিতি এটা আসলে কুয়েটের যে পরিস্থিতি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, তো সেখানে আপনার মানে আপনার হ্যাঁ খুলনাতে অবস্থিত, সেটা বলতেছি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। তো আসলে ওখানেও ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কিন্তু কোনো জায়গায় আসলে এইভাবে করে, যেমন কিছু জায়গায় বলা হলো যে ছাত্রলীগ নিষিদ্ধ। ছাত্রলীগ একটা বড় সংগঠন, চাইলে এটা নিষিদ্ধ করা যায় না, কারণ এদের অনেক মানে মানে ছাত্ররা এই দলটা করে। অতএব আমি বলতেছি এ কারণে যে আসলে ছাত্রদের মধ্যে এখন আসলে ক্ষমতার দিকে তারা চলে যাচ্ছে, যার কারণে এই ছাত্র প্রতিনিধিত্ব যেমন বৈষম্যবিরোধী ছাত্র সমাজ তারা যেমন এখন দল গঠন করতে যাচ্ছে, আবার তাদের থেকে যারা প্রতিনিধিরা আমাদের উপদেষ্টা পরিষদে আছে, তারাও উপদেষ্টা পরিষদের পদেও থাকছে, এবং সাথে সাথে সেই তথ্য উপদেষ্টা বলছে যে আমি এটা রাজনৈতিক দল করলে সেটার আহ্বায়ক আমি হবো, তখন আমি পদ ছেড়ে দিব। তবে সেক্ষেত্রে আবার দেখা গেছে যে সে তার ওই আহ্বায়ক যখন হবে, যখন দল গঠন করতে পারবে, তখন তার এই যে উপদেষ্টা মানে তাদের যে ক্ষমতার মানে সেটা কিন্তু সেখানে সে প্রয়োগ করতে পারবে। অতএব আমি মনে করি যে মানে ক্ষমতা থেকে সরে গিয়েই আসলে তাদের দল গঠন করা উচিত, কাজ করা উচিত। এবং আসলে ছাত্ররা তাদের এখন প্রধান কর্তব্য হচ্ছে তাদের শিক্ষা, মানে তারা শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা গ্রহণ করে তাদের কোনো কর্মে তাদের আত্মনিয়োগ করা। তাদের রাজনীতিতে রাজনীতি তারা অবশ্যই করবে, কিন্তু তারা ক্ষমতার রাজনীতিতে এখনই যদি মানে বেশিরভাগ ছাত্ররাই যদি সেদিকে তারা ধাবিত হয়, তাহলে আসলে রাজনীতিবিদদের আর করা উচিত। এখন আসলে এই বিষয়টাই কথা বলা উচিত। এবং বিএনপির মতো যে বৃহৎ রাজনৈতিক সংগঠন, তারা কিন্তু যেহেতু তাদের একটা মানে তারা একটি দূরদর্শী রাজনৈতিক দল, অন্য রাজনৈতিক দলও দূরদর্শী, কিন্তু এই দলটি বর্তমানে এখন একটি বড় রাজনৈতিক দল, এবং তারা খুব অল্প দিনে তারা ধরতে পেরেছে যে আগে আন্দোলনটা একটা মানে কি বলবো, যে আন্দোলনটা আসলে সেই আন্দোলনের জায়গা নেই। সব ছাত্র সংগঠন মিলে বা সব শ্রেণী পেশার মানুষ মিলে যে আন্দোলনটা করেছিল এই 5ই আগস্ট, সেটা কিন্তু বেহাত হয়ে গেছে। সেই আন্দোলনের ফসলটা কিন্তু আর সেখানে নেই। তো আমি এতটুকুই বলবো যে ছাত্রদের উচিত যে তাদের ক্ষমতা রাজনীতির দিকে বর্তমানে না যাওয়া, ক্ষমতা যারা রাজনীতিটা করে, যারা রাজনীতিবিদ, তাদের হাতেই আসলে রাজনীতিটা ছেড়ে দেওয়া উচিত, এবং তাদেরই রাজনীতি বানায় যার যেটা কাজ। হ্যাঁ, তো ছাত্রদের উচিত তাদের লেখাপড়া শেষ করে তারপরে তারা যদি কর্মক্ষেত্রে তারা যদি রাজনীতি করুক, কিন্তু এখনই তারা রাজনীতি
বিদদের পাশ কাটিয়ে রাজনীতিবিদদের তারা অ্যাভয়েড করে তারা নিজেরাই মানে রাজনীতিবিদ যে শাস্তি যদি চায় তাহলে দেশের পরিস্থিতি হ্যাঁ জি অন্যদিকে মানে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং এ কারণেই আসলে রাজনীতির মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এবং আমি এখন আসলে অন্য একটা কথা মানে হয়তো বা মুকিত ভাই সুন্দরভাবে দু একটা কথা একবারই বলে দিয়েছে যে ছাত্রদল এবং যেটা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যেটা আছে সেখানে হয়তো বা ছাত্র শিবিরও থাকতে পারে, বসুন্ধরা ছাত্র সমাজও থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে ছাত্রদল একটি পুরনো একটি ছাত্র সংগঠন, একমাত্র এখন ছাত্রলীগ আর ছাত্রদল ছিল সে যেহেতু ছাত্রলীগ তাদের ফ্যাসিস্ট কর্মকাণ্ডের কারণে তারা নিষিদ্ধ হয়েছে এবং এটা নিষিদ্ধ থাকুক এটাই আসলে সবারই কাম্য। কারণ যে ছাত্র সংগঠন দেশের মধ্যে একটা সত্যিকার অর্থে অস্থিতিশীলতা তারাই অতীতে তৈরি করে ছাত্ররা মানে আসলে মানে এরকম ক্যাম্পাসে অস্থিতিশীলতাই করবে এটাই আসলে মানে একটা সবার মধ্যে একটা ধারণা তারাই জন্ম দিয়ে দিয়েছিল। এবং আমি একটা কথা খালি বলবো শেষ করি যে আমি আসলে ওদের দোষ দিচ্ছি না, কিন্তু ওরাই কিন্তু বড় সংগঠন, ওরাই এই 16 বছরে এই প্র্যাকটিসটা আসলে করছিল। ওদের মধ্যে যে ভালো ছাত্র নেতৃবৃন্দ ছিল না তা না, কিন্তু ওরা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ছাত্রদেরও তাদের হাতে অস্ত্র ছিল এবং তাদের হাতে অনেক ক্ষমতা ছিল যেটা একটা ছাত্রদের হাতে থাকার কথা না। সেই ক্ষমতার অপব্যবহার মানে আমাদের ফ্যাসিস্ট নেত্রী তাদের দিয়েও ক্ষমতার অপব্যবহার করেছিল এবং তাদের সেই তৎকালীন সাধারণ সম্পাদক সে বলেছিল যে আমাদের এই ছাত্রদের এই আন্দোলন দমানোর জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট। আসলে ওই ধারাবাহিকতাই কিন্তু আসলে এই অস্থিতিশীলতা আমি মনে করি এটা চলছে। ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য, খুব ভালোভাবে আপনি আপনার নিজেকে প্রতীয়মান করেছেন। আসলে শিক্ষাঙ্গনের অস্থিরতা এবং পরিবেশ পরিস্থিতির যে মানে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা যাচ্ছি আলোচনায়। আসলে শিক্ষাঙ্গন এমনই একটা বিষয় যেখানে আসলে বিভিন্ন বিষয়ে মানুষকে জানা, বোঝা এবং শেখার জন্য আমন্ত্রণ জানানো হয়। সেটা আসলে কোনো দলীয় কেন্দ্রিক বিবেচনায় নেওয়া ঠিক না। এখন আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশন নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দল আছে তাদের হয়তো অনেকগুলো দলেরই শাখা প্রশাখা সেখানে আছে শিক্ষা কেন্দ্রিক। এছাড়াও নিবন্ধিতের বাইরেও অনেক সংগঠন থাকতে পারে, অনেক ধরনের বিষয় সেখানে চর্চা হয়, অভ্যস্ততা হয়, সেটা দোষের নয়। কিন্তু যখন একটা ব্যানারে চলে আসলো তখন আসলে সাধারণীকরণ পর্যায়গুলো অনেক ধরনের বিষয়গুলো উপেক্ষিত থেকে যায়। তো যাই হোক, সার্বিক বিষয় নিয়ে এখন আমাদের মাঝে মতামত ব্যক্ত করবেন আমাদের গ্রিন পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব রাজু আহমেদ। আমি তাকে আহ্বান করছি যে আজকের এই মূল্যবান বিষয়, যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই ভূখণ্ডটা আসলে বিভিন্নভাবে নির্যাতিত, এখানে মানুষের যে চাওয়া পাওয়া বা প্রয়োজন সেগুলো আসলে সর্বদাই উপেক্ষিত হয়ে যাচ্ছে বিভিন্ন গোষ্ঠীর কাছে। সেটা রাজনৈতিক হতে পারে, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন হতে পারে, রক্ত ঝরে সেই বিষয়গুলো নিয়ে একটু ক্যাম্পাসে রক্ত কেন আলোচনায় অংশ নিচ্ছেন জনাব রাজু আহমেদ, মাননীয় চেয়ারম্যান গ্রিন পার্টি। রাজনৈতিক বিশ্লেষক আল মুকিত বলছিলেন ক্যাম্পাসে এত রক্ত কেন। আসলে ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি থাকার কথা ছাত্রত্বের কারণে, ছাত্রদের সেশন জট, শিক্ষার পরিবেশ, তারপরে তাদের গবেষণা সেল, তাদের লাইব্রেরি, এইসব, আর তাদের মধ্যে যারা একটু দরিদ্র ঘর থেকে এসছে তাদের জন্য কিছু স্যাক্রিফাইস বা সাবসিডি সরকারের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, নারীর অধিকার, তারপরে সেখানে নারী পুরুষ বা ছাত্রছাত্রীর মধ্যে যে সহাবস্থান, তার মধ্যে নৈতিকতার চর্চা ইত্যাদি অনেকগুলো বিষয়, বৃক্ষরোপণ, তাই না, তারপরে গবেষণা, ডিবেট, যানজট এসব আসতে পারে। কিন্তু ছাত্ররা এসবকে উপেক্ষা করে তারা চলে যাচ্ছে টেন্ডারবাজি, তারা চলে যাচ্ছে চাঁদাবাজি, তারা চলে যাচ্ছে দখলদারিত্ব, এমনকি যারা মানে কি বলে মূলধারা, রাজনীতির মূলধারা, সেই রাজনীতিতে তারা টপকে যেতে চাচ্ছে। কিন্তু বোঝা উচিত যে আমি একতলা থেকে দোতলায় যেতে হবে, তারপরে 3 তলায় যেতে হবে, তবে 4 তলায়, একতলা থেকে লাফ দিয়ে 4 তলাতে যাওয়া যাবে না। কিন্তু সেই প্রক্রিয়ায় আসলে আমাদের দেশেও যারা মূলধারা রাজনীতি করেন, রাজনীতিবিদরা, তারাও ছাত্রদেরকে কিন্তু ব্যবহার করে, তাই না। আমি আসলে এই বিষয়ে আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। আমি আপনার কাছেই যাব, রাজনৈতিক বিশ্লেষক আল মুকিত, যে এই ছাত্ররা তো দীর্ঘদিন অনেকে বলতো যে নেত্রীর ভেন্ট্রি ব্যাগ টানে, তাছাড়া কোনো কাজ নাই।
যার কারণে বিভিন্ন মানে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে ইউনিভার্সিটিতে কোনো নির্বাচনই দেওয়া হয় না, নির্বাচন ঝুলিয়ে রাখা হয়েছে। 28 বছর নির্বাচন ছিল না, তারপরে কিন্তু নুরু ডাকসু হয়েছিল, দলের প্রোপাগান্ডা। নুরুল হক নূর। তো যার কারণে দলীয় প্রোপাগান্ডা, দলীয় তৈল মর্দন, দলের সঙ্গে একটা লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্রদের মধ্যে গঠিত হয়েছিল। সেখান থেকে তাদের বের করতে হবে, বের করবে কে? মানে একটা কথা আছে না যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এই ছাত্রদেরকে ব্যবহার করা হয়। যদিও এই 5ই আগস্টের ছাত্রদের নিজেরা ব্যবহৃত হয়নি, তার নিজের তাগিদেই ঝাঁপিয়ে পড়েছিল। ছাত্রদের দফা ছিল 1, সেই সেখান থেকে 9 থেকে আবার ওরা 1 দফায় চলে আসলো। এটার জন্য ছাত্রদের কৃতিত্বই দেব। ছাত্র জনতা বলতে আমি বলতে চাচ্ছি যে ছাত্র, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ এবং চার দোকানদার, রিক্সাওয়ালা সবাই। তো এটাকে শুধু ছাত্রদের আন্দোলন তা তো নয়, ছাত্র জনতা। আমি আপনার কাছে প্রশ্ন করবো, ছাত্রদেরকে এখান থেকে ঠিক স্রোতধারায়, শিক্ষাঙ্গনের স্রোতধারায় ফিরিয়ে আনতে গেলে, মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে গেলে সরকারের বা কি করা উচিত, রাজনৈতিক দলগুলোর কি করা উচিত? ধন্যবাদ রাজু আহমেদ ভাইকে। আসলে আপনার যে কথা মূলধারা আসলে এখানে মূলধারা আসতে আসলে আমাদের বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, একটা ইউনিভার্সিটি যখন রাজনীতি সেটাও নিয়ন্ত্রণ করে বাহিরের কেন্দ্রীয় নেতারা। এই কারণেই আপনার মূলধারায় যাইতে পারে না একটা ইউনিভার্সিটি ধারা রাজনীতি। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বায়ত্তশাসন একটা ভিসি যেখানে থাকে, ভিসি তার নিজস্ব ডিসিশন নিতে পারে না। ধরো আপনি একটা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন দিতে যাচ্ছেন বা একটা ভিসি করতে যাচ্ছে, উপরে থেকে একটা ফোন আসলে আপাতত বন্ধ রাখবেন। হ্যাঁ, এটা কিছুর জন্য ভিসি করতে হয় না, কারণ ভিসি উনি দলীয় লোক। আমরা বিগত 15 বছর দেখছেন যে আওয়ামী লীগের ভিসি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যা বলছে সেটাই করছে, বাধ্য। এইখানে আরেকটা বৈষম্য, ইউনিভার্সিটি আপনি মূলধারা রাজনীতি কিভাবে করবেন? আরেকটা শ্রেণী আছে ছাত্রত্বর নামে বারবার, ওই যে আপনি যে কথা বলছেন রাজু ভাই, সেশন জট, বিভিন্ন কিছুর কারণে এরা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ক্ষমতার লোভে থাকে, এরা দিতে চায় না। কারণ ওই যে কেন্দ্রে যে আপনাদের যে নেতা আছে, কেন্দ্রীয় যে আছে, নেত্রীরা আছে, এরা যা বলবে তাই করবে। ছাত্রদের মধ্যে এখানে একটা এই প্রভাবটা দেখা যায়। আমরা দীর্ঘদিন নেতা থাকবো, দীর্ঘদিন বা দখল দায়িত্ব করবো, হল বাণিজ্য করব, ক্যান্টিন বাণিজ্য করব, এখানে দোকান দিয়ে। আমরা ইতিপূর্বে দেখছি ঢাকা ইউনিভার্সিটি সবকিছু আমরা কি বলে গেস্ট রুম দেখছি, গেস্ট রুমে যে অত্যাচার করা হয়েছে, এগুলা কাদের দ্বারা হয়েছে? যে দল পাওয়ার আছে তাদের দ্বারাই। আজকে যে ফ্যাসিস্ট ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য একটু আগে আমাদের এলিজাবা বলছে, আমি তো অবাক হয়ে যাচ্ছে যে এই কয়েকদিনের কর্ম এবং কাজে যে আরেকটা ফ্যাসিস্ট দল উত্থান হচ্ছে কিনা। কারণ আমি ওই দিন দেখছি, এখন সেটা কোন দল আছে সেটা আমি জানি না, কারণ আমি স্পটে ছিলাম না সেদিন। ওইখানে দেখছি আমি রামদাও নিয়ে আসছে। কেন এই বিশ্ববিদ্যালয় 5 তারিখ পর্যন্ত আমরা দেশটাকে এত একটা জায়গায় আনলাম, তারপরেও কেন অস্ত্রের ঝঞ্ঝানি, কেন রক্ত কয়েকটা ছাত্র পিঠ কেটে গেছে, সেটা হোক ছাত্র দল, শিবির, সাধারণ ছাত্র, যেটাই হোক, আমার ভাইয়েরা কেন রক্তাক্ত হবে? আমার ভাইরা কেন রক্তাক্ত হবে? এর জন্য তো 5 তারিখ পর্যন্ত আন্দোলন। আরেকটা ফেস্টিভাল সরকার আসতেছে, আমরা দেখছি বক্সিবাজার বিশ্বজিৎ কিভাবে হত্যা করে ছাত্ররা, এগুলো তারা কিভাবে পায়? ছাত্রলীগ আমরা দেখছি, এবং বিশ্বজিৎকে হত্যা করে পরে যায় তারা কেক কাছে জন্মদিন পালন করছে। এটা তো কাম্য না। এর জন্য আমার ইউনিভার্সিটির শক্ত ভিসি লাগবে, যার সিদ্ধান্তই সর্বশেষ, উপর থেকে বাইরে থেকে কি বলবে এটা মানা যাবে না। এগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে একটা আমার মনে হয় সুন্দর একটা পরিবেশ ফিরে আসবে। এটাই আসলে খুবই চমৎকার ভাবে আলোচনা চলছে আর কি। আমাদের সকলের মধ্যে যে আসলে সচেতনতা বোধ, এই যে জাগ্রত হওয়া প্রয়োজন। আমি ছাত্র, তাহলে আমি ছাত্রদের জন্য কিছু করব, ছাত্র রাজনীতি। তাহলে আমার ছাত্র রাজনীতি মানে কি, এই বিষয়টা আসলে আমার জানা প্রয়োজন, শেখা প্রয়োজন। তারপর যদি আমি বুঝি যে আমি সমৃদ্ধ হয়েছি, তখন আমি দায়িত্ব নেব, আমি অন্যান্য ছাত্রদের সাথে নিয়ে এটাকে বিনিয়োগ করব। তখন হচ্ছে আমার ছাত্রদের জন্য যেই বিষয়গুলো অধিকার, ছাত্রদের জন্য যেটা প্রয়োজন, সেই জায়গা থেকে আমাদের ভাবতে হবে। এখন আমরা দেখছি কি এই ভূখণ্ডে আমাদের এই যে চর্চাগুলো, বিশেষ করে স্বাধীনতার পর থেকে 1971 পরবর্তী সময় থেকে আমাদের এখানে আসলে সমস্ত কিছু কেমন যেন হয়ে যাচ্ছে। শ্রমিক রাজনীতি আর ছাত্র রাজনীতি, এই দুইটার এগেইনস্টে রাজনীতি। এরকম আসলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আসলে কন্ট্রাডিকশন যে কোথায় বা অমিল কোথায়, সেই জায়গাগুলো আমাদের ভাবা প্রয়োজন। ছাত্র সংগঠন, ছাত্রগৃহ কি শিক্ষা পাবে?
তাহলে ওই জায়গাগুলো আমাদের আসলে সাধারণীকরণ বা জাতীয়তা বোধ কেন্দ্রিক অথবা নির্দিষ্ট করে এই বিষয়গুলো জানা বোঝা শেখা আমি প্রয়োজন। এখানে একটা কথা অ্যাড করি, ভাইয়ের কথা আমার মনে পড়ে গেল। দেখেন, যখন এই যে পহেলা আমাদের জুলাই থেকে যে ছাত্রদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, কয়েকদিনের মধ্যেই আমাদের একটা বৃহৎ, যারা আওয়ামী লীগ ই বলি, তার সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সাহেব কি বলে ফেললো যে ওদেরকে সাহায্য করতে আমার যুবলীগ ছাত্রলীগই যথেষ্ট। তাহলে এই যে দুর্বৃত্তায়ন, এই যে ছাত্রলীগের সাহস দিল, আমি বারবার বলছি এটা ইউনিভার্সিটির বাইরে থেকে একটা নির্দেশ আছে, এই যে সাহসটা কে দিল? এই দুর্বৃত্তায়ন রাজনীতি, এই পেশি শক্তি রাজনীতি, এগুলো দূর করতে হবে। এগুলো যদি দূর করতে না পারি, তাহলে আমাদের শিক্ষাঙ্গন, শিক্ষা ক্যাম্পাস আদৌ এই অস্ত্রের ধান্দানি, রক্তেরই এগুলা হবে না। জি জি, আসলে আমাদের শিক্ষা প্রয়োজন, জানা প্রয়োজন। আর শেখা জানার জন্যই আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে অধিভুক্ত হই, নথিভুক্ত হই। এখন আমরা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে বহু কিছু বিনিয়োগ করছি জানা বোঝা শেখার জন্য, কিন্তু আসলে আমরা সমৃদ্ধ না হয়েই বিনিয়োগ করতে যাচ্ছি এলোমেলোভাবে অন্যের অনুকরণে বা পরাধীনতায়। তো সেটা আসলে আমাদের কি ভালো দিবে কতদূর, সেটা আসলে দায়িত্বরতদের ভাবনার বিষয়। দায়িত্বরতরা আর কতকাল এ ধরনের দায়মুক্ত অবস্থানে থেকে নিজেদেরকে পরিচালিত করবে, সেটা আসলেই খুবই মর্মাহত অধ্যায়। যাই হোক, আমাদের মাঝে আরো কিছু বলবেন আমাদের নারী নেত্রী জনাব এলিজা রহমান। ধন্যবাদ সঞ্চালক। তো আসলে ওই আমি আমাদের মুকিত ভাইয়ের কথা বেশ জোরই বলছি যে আসলে আমরা মানে মূলের কথা থাকলেই আমরা মানে মূলের দিকে থাকলে আসলে যে কোনো জিনিসের ভালো একটা কিছু পাওয়া যায়। তো আসলে ওই যে একটা কথা আছে যে মানে মানুষ যে প্রত্যেকটা মানুষের মূলের দিকে প্রত্যাবর্তন করে, একটা প্রবাদে আছে। তো আমাদের এই ফ্যাসিস্ট যে আমাদের এই কিছু মানে 16 বছর যে রাজনীতি আমরা দেখেছি, এবং আমাদের এই যে নতুন যে ছাত্র মানে নেক্সট এই যে জেনারেশনটা, ওরা কিন্তু এই অস্ত্রের ঝঞ্ঝানি, এই পেশি শক্তি, এই দখলদারিত্ব, এই ক্যাম্পাসে এই যে সিট বাণিজ্য, এরা কিন্তু এগুলি দেখেই কিন্তু এরা বড় হয়েছে। এরা অতীতের যে ছাত্র সংগ্রামের যে মানে গৌরবোজ্জ্বল যে ইতিহাস, সে সম্বন্ধে আসলে তাদের সেরকম ধারণা বা সে সম্বন্ধে তাদের নিজেরা মানে মানে সেই ধরনের কোনো মনোভাব বা সে ধরনের কোনো মূল্যবোধ তাদের মধ্যে কাজ করে না। এবং তারা তাদের যারা অভিভাবক ছিলেন, তাদের অভিভাবকদেরও আসলে সেক্ষেত্রে তাদেরকে পরিচালনা করা, তাদের কোনো গাইডেন্সে ভুল ছিল কিনা, এটা আসলে একটা দেখার বিষয়। যাক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন যে কটা ক্যাম্পাসে আছে, বাম সংগঠন সহ, তারা প্রত্যেকে পেছনে আসলে লেগে গেছে। এবং আসলে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এখন যারা আবার আছে, তাদের মধ্যে যেহেতু শিবিরের নামটা ওভাবে আসছে না, মানে সেখানে তাদের আবার এই সাধারণ শিক্ষার্থীর মধ্যে শিবিরের নামটাও বলা হচ্ছে। আর সেক্ষেত্রে যেহেতু ফ্যাসিস্ট মানে সরকারের পতন হয়েছে ঠিকই, কিন্তু ওই যে একটা কথা আছে যে মানে নির্মূল করা যায় কিন্তু নিশ্চিহ্ন করা যায় না। তো ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিকই, তো সেটাকে হয়তো নির্মূল করা হয়েছে, কিন্তু নিশ্চিহ্ন তো করা যায়নি, কারণ তাদেরকে তো আর জনে জনে তাদেরকে তো মেরে ফেলা যায়নি বা তাদেরকে বিতাড়িত করা যায়নি। সোজা কথা, তারা তো ক্যাম্পাস হোক বা তারা দেশে হোক বা সব জায়গায় তারা আছে, এবং সবাই আসলে দোষীও না, সেই হিসেবেও আছে। তো সেটাই বলতেছি যে ছাত্র যে এখন যারা আছে, এবং তারা যেহেতু ক্ষমতা থেকে এইরকম ভাবে মানে তারা ক্ষমতা থেকে তারা বিচ্যুত হয়েছে, যার তারা প্রতিশোধ পরায়ণতা তাদের মধ্যে হয়তো বা কাজ করতে পারে। এবং এক্ষেত্রে আসলে সবসময় একটা কথা বলে যে যারা মানে মানে এখন তাদের মানে হাতি গর্ত পড়েছে, চামচিকে লাথি মারছে, বিষয়টা আসলে সেটা না। এই ফ্যাসিস্টের একটা দোসরের মানে যারা ছাত্র সংগঠন ছিল, তাদেরও কিছু এখানে আছে যারা, কারণ ওই যে অতিথি কিছুক্ষণ আগেই বলেছি যে তারাই আসলে এই মানে খারাপ জিনিসটার চর্চাটা করে গেছে, যে চর্চাটা অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে। কারণ আমি বিএনপিকে বড় করছি না বা ছাত্রদলকে বড় করছি না, আমি আজকে একটা সংবাদও পেয়েছি এক জায়গায়, এবং আজকে পত্রিকাতেও আমি পড়েছি যে ছাত্রদল এতটাই ক্যাম্পাসে মানে বিশেষ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস বা এই যে ঢাকার যে ক্যাম্পাসগুলি আছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওরা দেখা গেছে যে একটা 5-7 জন নিয়ে একটা মিছিল করবে, সেটাও তারা অনেক সময় বাধাপ্রাপ্ত হতো, এবং ওদেরকে
5-7 জন, কারণ শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল বা শিবিরের সাথে ছাত্রলীগের একটা মানে ই ছিল, কিন্তু বিএনপিকে আওয়ামী লীগ সবসময় যেহেতু ভয় পায় সে কারণে মানে ছাত্র দল একটা 5-7 জন মিছিলও যদি তারা করতো তাদেরকে তারপরে ধাওয়া দিয়ে তাদেরকে মিছিল করতে দেওয়া হতো না। এবং আমাদের নুরুল হক নূর যে গণ অধিকার পরিষদের সভাপতি হয়েছে, সে শুরু থেকেই অনেক মানে প্রতিকূলতার শিকার হয়েছে, অনেক লাঞ্ছনার শিকার হয়েছে, এবং সে বর্তমানে এই কারণেই আসলে একজন জাতীয় নেতা হয়েছেন, কারণ তার শুরুটা মোটেও সুখকর ছিল না। তার পেছনে ছাত্রলীগের গুন্ডা বাহিনী, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে ছাত্রলীগ করেছে যারা, বা কারণ ছাত্রলীগ যেহেতু একটি ঐতিহ্যবাহী সংগঠন একসময় ছিল, যে এখানে ভালো মানুষ ছিল, কিন্তু তাদের গুন্ডা বাহিনী পরবর্তীতে এমনভাবে ক্যাম্পাস সহ এমনভাবে দেশটাকে অস্থিতিশীলতার দিকে নিয়ে গেছে, যার কারণে এত বড় একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র এটা কিন্তু আসলে বিজ্ঞজনেরাই করেছে, এটা কিন্তু তারা না বুঝে করেনি বা কোনো প্রতিহিংসা থেকে করেনি, কারণ তারা দেখেছে যে এতদিনে তাদের এত রকম যে মানে যে কোনো জিনিস যে তারা এত আধিপত্যবাদ কায়েম করেছে, এই আধিপত্যবাদ কে দূর করতে হলে মানে কিছুটা দূর করার জন্য সেই জিনিসটা তারা করেছে নিষিদ্ধ করে। কিন্তু তারপরও যদি আমরা ক্যাম্পাসে এরকম অস্থিতিশীলতা দেখি, সেক্ষেত্রে আমি মনে করি যেহেতু ছাত্র সংগঠনের আন্দোলনের ফসলই হচ্ছে আমাদের আজকে আমাদের এই অন্তর্বর্তী সরকার, সেক্ষেত্রে আমাদের তথ্য উপদেষ্টা বা আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার উপদেষ্টা, ওদের উচিত এভাবে কথা না বলে যে আমরা যারা অপরাধী তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, কিন্তু তারা যদি তাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করে তাদেরও দোষ তাদের দেখতে হবে, কারণ তারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের মানে যেহেতু তারা মূল নেতৃবৃন্দ, সেই জন্য তাদের দোষকে তারা পাশ কাটালে চলবে না। তাহলে কিন্তু আমরা কিন্তু সেই অন্ধকারের দিকে আবার ধাবিত হব। আমরা কিন্তু মুকিত ভাই একটা সুন্দর কথা বলেছে, এবং আসলে যারা মানে ভালো বলছে তাদের অনেক ব্যাখ্যা দিচ্ছে না, দু একটা কথাই বলে যে আমরা নতুন করে আবার কোনো ফ্যাসিস্টের জন্ম দিচ্ছি কিনা, বা নতুন করে আমরা কোনো ধরনের একটা আবারও একটা মানে খারাপ কোনো ইঙ্গিত আমাদের দিকে আসছে কিনা, এবং আমাদের রাজনীতিটা আবারও একটা অন্ধকারের দিকে যাচ্ছে কিনা। তবে এটা সত্যই যে আমরা শুনেছি যে বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লব হয়, তবে আমরা প্রতি বিপ্লবটা এভাবে হোক আমরা চাই না। আমরা চাই যে জনগণের একটা সম্পৃক্ততা, এবং এই সম্পৃক্ততা শান্তিপূর্ণভাবে আমাদের একটা সহাবস্থানের মাধ্যমে আমাদের সবার একটা মানে সামনের দিকে আগাতে হবে। এবং আমার মনে হয় যে যদি আমরা নির্বাচন দিয়ে দিই, মানে নির্বাচনটা আসলে মানে এটা আমি একটা ছোট মানুষ এই হিসেবে আমি বলছি, অন্যান্য রাজনীতিবিদরাও চায় মানে খুব দ্রুত নির্বাচনটা দিলে আমার মনে হয় একটা নির্বাচিত সরকার আসলে পরে এই ধরনের পরিস্থিতি হতে বা তারা কিছুটা সামাল দিতে পারবে। ধন্যবাদ। ঠিক আছে, খুব মূল্যবান মতামত ব্যক্ত করলেন আমাদের নারী নেত্রী। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা অংশগ্রহণ করবেন মুকিত জনাব। মুকিত, আসলে আলোচনা অনেকক্ষণ হয়েছে, আমি একটু লাস্ট আমাদের গ্রিন পার্টির চেয়ারম্যান বিজ্ঞ রাজু আহমেদ ভাই, তার মাধ্যমে একটা আমি জানাতে চাই। এই যে ছাত্র রাজনীতি ইউনিভার্সিটিতে আমি খুব লাগলো ওই দিন 2 দিন আগে আমাদের আবরার ফাহাদ যে বুয়েটের যে ভাইকে পিটায় গেস্ট রুমে নিয়ে মারা হলো, সেই ভাইয়ের একটা রায় দেখলাম যে অনেকগুলো যাবজ্জীবন হয়েছে, ফাঁসি রায় হয়েছে। এরা জানি অতি তাড়াতাড়ি কার্যকর হয়, কারণ আবরার ফাহাদের বাড়িতে কুষ্টিয়াতে আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেব জীবিত আছে, তাদের নেতৃত্বে আমরা শেখরুল ইসলাম বাবলু ভাই এদের নেতৃত্বে আমরা গেছিলাম, তাদের মায়ের কান্নাকুতি দেখছি, সেদিন বিশ্ব মিডিয়া বন্ধ দেখে ফেলছে। এই রায় জানি তাড়াতাড়ি কার্যকর হয় সেই পদক্ষেপ নেওয়ার জন্য, কারণ আমাদের গ্রিন পার্টির অনেক জায়গায় বক্তব্য রাখেন, এটা বলবো। আর বিশ্ববিদ্যালয়গুলোতে যারা চাবো জানি গেস্ট রুমের নামে যে অত্যাচার এগুলো বন্ধ হয়, পেশি শক্তি দুর্বৃত্তায়নের রাজনীতি এগুলো যদি বন্ধ হয়, আপনার মাধ্যমে এরা জানাবো। ক্যান্টিন যে ইগুলা দেখতাম যে বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে লক্ষ লক্ষ টাকা ছাত্রলীগ এক সময় খাইছে বিল দেয় নাই, এগুলা জানি বন্ধ হয়। কারণ বিশ্ববিদ্যালয় হলো আদর্শ মানুষ গড়ার একটা প্রতিষ্ঠান, সেখানে যদি দুর্নীতি শিখে ওনারা বিসিএস সচিবালয়ে যে ডিসি হয়ে লাভ হবে কিন্তু আমার কথা, সেখানে যদি ভদ্রতা আদর্শ নাই শিক্ষা পায়, সেই শিক্ষা যদি থাকে সেই শিক্ষা আমার রাজনীতি দরকার নাই। রাজনীতি করতে হবে আদর্শ দিয়ে, আর যারা আদর্শ নাই রাজনীতি মানতে না, রাজনীতি করার দরকার নাই তোমার, তুমি চুপচাপ বসে থাকো, লেখাপড়া করো। রাজনীতি একটা আদর্শের জায়গা, আর আদর্শ দিয়ে যে রাজনীতি হয় এটা শক্তিশালী মজবুত একটা রাজনীতি হয়, আমি যতটুকু জানি। তো এ বলে আমার কথা শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এমনই একটা বিষয় ছাত্র রাজনীতি, খুব স্পর্শকাতর বিষয়। আমরা জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য যাচ্ছি একটা প্রতিষ্ঠানে,
কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই আমার প্রয়োজনে কতগুলো সংস্থা, কতগুলো সংগঠন, কতগুলো ব্যক্তি বর্গ এখানে জড়িত। কারণ আমি একাই যখন ভিসি, আমি একাই যখন শিক্ষক, আমি একাই যখন যেই দায়িত্বে অবতীর্ণ, তখন আসলে আমি ব্যক্তি না, আমি হয়ে যাচ্ছি প্রাতিষ্ঠানিক একটা অস্তিত্ব। আমার কর্তৃত্বেই অনেক কিছু নির্ভর করবে। তো এই ধরনের উপলব্ধি বোধ আমাদের জাগ্রত হোক সবার মনে, এবং এই শিক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলো আসলে আমাদের ছাত্ররা যেন অচিরেই বুঝতে পারে। তো আসলে অনেক সময় হয়ে গেছে আমাদের আলোচনা। আমি এ পর্যায়ে আমাদের এখানে আমাদের আরেকটু আলোচনা অংশগ্রহণ করবেন অল্প কিছু সময় আমাদের নারী নেত্রী ধন্যবাদ। আমি জনাব একটা এলিজা রহমান। কথা আমি আসলে আমি খুব মুক্তিদের কথাটা, যেহেতু আসলে আমরা সবাই সিনিয়র পার্সন মোটামুটি, কিন্তু আমরা একটা ছাত্র সংগঠন অল্প কিছুদিন আগেও আমরা করেছি, যার কারণে আমাদের মধ্যেও আসলে সেই ছাত্রদের প্রতি আমাদের যে একটা সহনশীলতা মনোভাব রয়েছে। এবং এইটাই মুকিত ভাই কিছুক্ষণ আগে যে বললো দেখে আমি ফাদের কথাটা বলছি, এবং এই ব্যাপারটা নিয়ে বলবো, অন্য কিছু বলবো না যেহেতু সময় সংক্ষেপ, এবং আমাদের চেয়ারম্যানও বলবেন। আর আবরার ফাহাদের বিষয়টা হচ্ছে যে আবরার ফাহাদ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেখানেও রাজনীতি ছিল না, কিন্তু ওখানে সেই ইসকন সম্বন্ধে বা ভারত সম্বন্ধে বা যে কোনো বিষয়ে মানুষ তো মতামত দিতেই পারে। এবং ভারতের পানি নিয়ে কথা বলেছিল। তো যাই হোক অনেক বিষয় নিয়ে কথা বলছিল এবং স্টার্টার দিয়েছিল। তো সেখানে যে ওকে যে ওর সাথে মূল দ্বন্দ্ব হয়েছিল অমিত নামে একটা ছেলেটা অমিত সাহা ছেলেটার নাম। তো পরবর্তীতে দেখা গেল যে এজাহারে ওকে যখন পিটিয়ে মারা হলো, এবং ওদের হলের অনেকেই ছিল যারা তাদের সামনে এই কাজটা করা হয়েছে, কিন্তু তারা সেটাকে সামনে তখন এগিয়ে আসেনি। এবং অনেক প্রমাণমূর্তি ছাত্র যারা কোনো আন্দোলন সংগ্রামে সেরকম ছিল না, তারাও এই কাজে তাদের সাথে অংশগ্রহণ করেছে। এবং পরবর্তীতে যেহেতু তারা একটা অপকর্মের সাথে যুক্ত, একটা হত্যাকাণ্ডের সাথে যুক্ত, তারা বিচারের আওতায় এসেছে। এবং এই বিচারের আওতায় আসার পরে দেখা গেছে যে অমিত শাহ যে মূল যে হোতা, যে মূল যে পরিকল্পনাকারী, তার নামটা আসেনি। তো সেটা কি আবার আসলে ওই যে সব ব্যাপারে যেহেতু ভারত দাদাগিরি করে, এখানে ভারত দাদাগিরি করেছে কিনা জানি না, তবে আমি মনে করি অমিতের নামটা যদি এজাহারে না থাকে, নতুন করে অমিতের নামটা সংযুক্ত হোক। এবং যেহেতু আবরার ফাহাদের বিচারটা হয়েছে আমাদের ফ্যাসিস্ট সরকারের আমলে, জাস্ট জনগণকে দেখানোর জন্য, কারণ আবরার ফাহাদের যে সমস্ত আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রেস ক্লাবের সামনে হোক, শাহবাগের সামনে হোক, বা বিভিন্ন জায়গায় হোক, বা সারা দেশেই হয়েছে, সে সময় আমরা অনেক বাধাপ্রাপ্ত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমাকে কোর্টের থেকে অনেকে ফোন দিয়েছে আইনজীবীরা, যে আপনি কেন একজন প্রগতিশীল রাজনীতি করেন, তার জন্য আপনারা আবরার ফাহাদের মানববন্ধন কেন করতে হবে, আমাকে ডাইরেক্ট ফোন দিয়ে। ওটা হয়তো বা হুমকি না, কিন্তু তারা হয়তো বা ফ্যাসিস্ট সরকারের তার ম্যাক্সিমাম অনুসারী ছিল তারা এবং অন্যান্যরা, এবং তারা আসলে চায়নি তার বিচারটা হোক, কারণ এখানে ফ্যাসিস্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কিন্তু ভাবমূর্তি যেটাই হোক, যেহেতু তখন থেকে বিচারটা হয়েছে দেখে ম্যাক্সিমাম ছেলেরা যাবজ্জীবন তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আসলে তারা হত্যাকাণ্ডের সাথে যেহেতু জড়িত, তাদেরকে আসলে ফাঁসি দেওয়া উচিত, কারণ প্রত্যেকটা ছেলেই 18 বছরের উপরেই ছিল, সেটা বুঝেই তাদেরকে করা হয়েছে। এমন না যে তারা নাবালক, তাদের 18 বছরের কম, তাদেরকে ফাঁসি দেওয়া যাবে না। তো সেভাবে, এবং ম্যাক্সিমামই সম্ভবত তাদেরকে যাবজ্জীবন দিয়েছে। এবং এই ধরনের মামলা, সেটা হত্যা মামলাও যদি হয়, আমি যেহেতু কিছুটা আইন পেশার ব্যাপারে কিছুটা জানি, নিজেও আমি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আছি, হাইকোর্টে গিয়ে কিন্তু ম্যাক্সিমামই অনেক সময় তারা খালাস পেয়ে যায়। আমি মনে করি যে এখানে যার যে বিচারটা হয়েছে তারা যেন কেউ খালাস না পায়। এবং ওই অতীতের মতো, যেমন আমাদের কাদের মোল্লাকে একবার যাবজ্জীবন, একবার মৃত্যুদণ্ড এরকম একটা দিয়েছে, সেটা না, যে যাদের বিচার যেটা হয়েছে, কারণ আমি বিচারের ব্যবস্থার প্রতি বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখেই বলছি যে আবরার ফাহাদের সুষ্ঠু বিচার জানি হোক, কারণ এখন আমাদের একটি অন্তর্বর্তী সরকার, একটি প্রগতিশীল সরকার ক্ষমতায় আছে, তারা জানি তার সুষ্ঠু বিচারটা অবশ্যই করতে হবে। যেটা বিশ্বজিৎ হত্যা আমরা যেটা দেখেছি, এবং বিশ্বজিৎ যেহেতু একটি খুব সাধারণ করে একজন মানুষ ছিল, দর্জি এটাই বলতেছি যে ছিল, সেজন্য আমি মনে করি যে মানুষের তাহলে বুঝতে পারবে যে বিচার ব্যবস্থা আমাদের দেশে আছে, সাধারণ জনগণের বিচারের প্রতি আস্থা পাবে না। ধন্যবাদ। আসলে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সমস্ত কিছুর ফলাফল আমরা আসলে আশা করি, এবং সেটা একটা স্বচ্ছ নিয়ম নীতির মধ্যে দিয়ে। যাই হোক, মানুষ পাপ করতেই পারে, কিন্তু করলে যেন ওই ধরনের শাস্তির মধ্যে দিয়ে তার ফলাফলটা সবাই প্রতীয়মান করে, অবলোকন করে। তো যাই হোক, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমাদের সম্মানিত
মাননীয় সভাপতি গ্রিন পার্টি, উনি আজকে এই বিষয়টা আজকে সমাপ্তি দিবে। আর আমি আগেই সবার কাছ থেকে ছুটি নিয়ে নিচ্ছি, সবার উপর শান্তি বর্ষিত হবে। ধন্যবাদ আপনাদেরকে। আলোচনা ভালো হয়েছে, সবচেয়ে ভালো করেছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক আল মুকিত ভাই, সেই সাথে নারী নেত্রী এবং গ্রিন পার্টি গবেষণা ইউনিটের সমন্বয়ক এলিজা রহমান। এলিজা রহমান তো জোর দাবি করেছে যে এই সমস্ত ছাত্রদেরকে, যারা বিশেষ করে ছাত্রদের মধ্যে দুষ্কৃতিকারীরা বিশ্বজিৎকে হত্যা করেছে, কেউ কেউ আবরার ফাহাদকে হত্যা করেছে। আবরার ফাহাদ ফেসবুকে একটা ফেনী নদী নিয়ে লিখে তারপরে তাকে যে যারা মেরেছে তাদের মধ্যে যারা মেরেছে তাদের মধ্যে অমিত শাহর কথা উঠেছে, তাকে কেউ বলছে যে ভারত দাদাগিরি করেছে এবং তাকে ছাড় পাইয়ে দেওয়া হয়েছে। এগুলো যেন এই নতুন সরকার মুক্তির বাতাবরণ নিয়ে যারা এসছে তারা যেন এই ফাঁকফোকরগুলো খুঁজে বের করে এবং ছাত্রদের মধ্যে যেন হানাহানি সহিংসতা না থাকে। আমাদের এই পেজটা হচ্ছে শিক্ষা নিয়েই, শিক্ষা গবেষণা নিয়ে, এবং আমাদের এরকম আরও অসংখ্য সহস্রাধিক পেজ গ্রুপ আছে, আমরা পর্যায়ক্রমে যাব। আমি আজকে খুবই আনন্দিত হয়ে একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে যে গ্রিন পার্টি ভার্চুয়ালি কাজ করে, সবাই জানে। আমরা মাঠে ময়দানে আসি, আমাদের পেজ গ্রুপ, ভার্চুয়াল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক গ্রুপ, সব জায়গায় আমরা সরব আছি। কিন্তু আজকে একটা নতুন অধ্যায় সূচনা হলো যে গ্রিন পার্টির একসাথে 5-6 জন মিলে একটা গ্রুপ ডিসকাশন হলো। এটা একটা অধ্যায়, ভবিষ্যতে এখানে আরও বাড়বে এবং সেই সাথে আমাদের আসলে অনেক কিছু করার আছে। বাংলাদেশের রাজনীতি বেহাত হয়ে যাচ্ছে, যে কারণে আমি শুরুতেই বলেছিলাম অনেক সময় আমরা কথা বলেছি, এই কথা এখানে শেষ করব। কিন্তু আমাদের ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের সন্তানদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনার শিক্ষাঙ্গনকে, পরিবেশকে দূষণমুক্ত করেন, বৃক্ষরোপণ করেন, পরিবেশ দূষণের হাত থেকে বাঁচান এবং সেখানে শিক্ষার পরিবেশ রক্ষায় লাইব্রেরি ভিত্তিক গবেষণা করা হোক এবং সেখানে তাদের সেশন জট সহ আর যে সমস্ত অসুবিধাগুলি আছে তার মধ্যে ভবিষ্যতে দেশের যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তৈরি হয়, ছাত্ররা সেখানে ঝাঁপিয়ে পড়ে, এ কথা অনস্বীকার্য। কিন্তু ছাত্রদের অবশ্যই উচিত হবে আগামী দিনের দেশের নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া ঠিক উচিত হবে। এবং এই যে অছাত্রমূলক পেশাদার মানে টেন্ডারবাজি, ছাত্রদের মধ্যে চাঁদাবাজি, তারপরে প্রতিপক্ষকে ঘায়েল করা, মারা, মেরে ফেলা, হল বাণিজ্য এবং হলের মধ্যে টর্চার হয়, সেখানেও আয়নাঘর থাকে, এগুলো থেকে আসলে বের হয়ে আসতে হবে। যদি বের হয়ে ছাত্র না আসতে পারে তাহলে গ্রিন পার্টির কিন্তু ছাত্র সংগঠন আছে, ছাত্র গ্রিন, যদি ওইভাবে বের হয়ে না আসতে পারে দেশবাসী সবাই মিলে কিন্তু তাদেরকে বের করে দেবে। কারণ যারা আসলে ছাত্র না, ছাত্র বেশধারী শয়তান, যারা ছাত্র হয়ে ছাত্রকে মারে, যারা যেখানে অন্যায় টেন্ডারবাজি, তারপরে চাঁদাবাজি করে, সেইগুলো থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমরা একটা ওয়ার্নিং দিতে পারি, বাবা তোমরা ওখান থেকে ফেরত আসো, সত্যিকারে দেশকে নিয়ে ভাবো, দরকার হলে ডিবেট করো, দরকার হলে তোমার সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি করো, সেই সাথে ক্রীড়া, সেই সাথে সংস্কৃতি, তাই না? সবাই ভালো থাকবেন এবং ভালোর সঙ্গে থাকবেন। আজকে আলোচনা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।